প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট্ট ভাই ও বোনেরা, তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী সহ 1 ও 2 নম্বরের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের আজকে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে। পাঠ্যাংশের অনুশীলনীর প্রশ্নোত্তর। ঠিক আছে, প্রথমে দেখো 1-এর দাগের আছে, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1-এর প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান, এটা হবে ঋগ্বেদ। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। ঠিক আছে, ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। পরের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। পরের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো 4টে করে দেওয়া আছে, ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ। এটার মধ্যে হবে মহাকাব্যটা হবে বেমানান। ঠিক আছে, 2.2, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। এখানে নৃপতিটা হবে বেমানান। 2.3, ইমামগাঁও, হস্তিনাপুর, কৌশাম্বী, শ্রাবস্তি। ঠিক আছে, এটার মধ্যে হবে ইমানগাঁও। পরে 2.4 হবে উষা, অদিতি, পৃথিবী, দুর্গা। এখানে কিন্তু দুর্গাটা হবে বেমানান। পরে 3-এর দাগে দেখো, নিজের ভাষায় ভেবে লেখো 3-4 লাইনে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসবে। বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর হবে, বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো কারণ হাইফেন দিয়ে কদি লিখবে। ঠিক আছে, বৈদিক যুগের শুরুতে বেদের কোনো লিখিত রূপ ছিল না, মুখে মুখে মনে রাখতো। ঠিক আছে, খ দিয়ে সে সময় লিখিত রীতির প্রচলনও ছিল না, ফলে পুঁথিপত্রের অভাব ছিল। গ দিয়ে তাছাড়া এটা মনে করা হতো যে বেদ হলো ঈশ্বরের বাণী, তাই ঈশ্বরের বাণী যাতে সঠিকভাবে উচ্চারিত হয় সেদিকে নজর রাখা হতো। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে, বেদ যেহেতু শুনে শুনে মুখস্থ করা হতো সে কারণে বেদের অপর নাম শ্রুতি। তাহলে বেদের অপর নাম শ্রুতি কেন, যদি 1 নম্বর দেয় তখন বলতে হবে বেদ যেহেতু শুনে শুনে মুখস্থ করা হতো সে কারণে বেদের অপর নাম শ্রুতি। এটা কিন্তু 1 নম্বরেও অনেক সময় দিয়ে দেয়, এটা কিন্তু 3 নম্বরের উত্তর। 2 নম্বর হলো এটা লিখবে। পরের প্রশ্ন 3.2, বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ করা হয়েছিল বলে তোমার মনে হয়? ঠিক আছে, উত্তর, বৈদিক সাহিত্য সে যুগের সমাজের কথা তুলে ধরে। বৈদিক সমাজের সবচেয়ে ছোট অংশ ছিল পরিবার। পরিবারের সবথেকে বয়স্ক ব্যক্তি ছিলেন পরিবারের প্রধান। একই পরিবারের সদস্যরা নানা কাজের সঙ্গে যুক্ত থাকতেন। অন্যদিকে বৈদিক সমাজে কৃষি ও ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়, শিক্ষারও বেশ প্রসার ঘটে। এছাড়া অনেক জনপদ ও শাসক গোষ্ঠীর উদ্ভব হয়, ফলে মানুষের কাছে নানা ধরনের কাজের সুযোগ আসে। এই কাজগুলি করার জন্যই বৈদিক সমাজকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা ব্রাহ্মণ সবার উপরে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা কি করতো দেওয়া আছে এখানে, প্যারা চেঞ্জ করে, ব্রাহ্মণরা পুজো, যাগযজ্ঞ ও বেদ পাঠ করতেন। হ্যাঁ, ক্ষত্রিয়দের কাজ ছিল দেশের জন্য যুদ্ধ করা ও যুদ্ধে পরাজিত ব্যক্তির সম্পদ লুট করা। পরে হচ্ছে বৈশ্য, কৃষি, পশুপালন ও ব্যবসা বাণিজ্য করত এই বৈশ্যরা। ঠিক আছে, আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করত শূদ্ররা, অর্থাৎ সবচেয়ে নিচের স্তরে ছিল শূদ্র, আর সবার উচ্চে ছিলেন ব্রাহ্মণরা। 3.3, বৈদিক যুগের পড়াশোনার গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে তোমার মনে হয়? ঠিক আছে, উত্তরটা, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। সে যুগে প্রধানত মৌখিকভাবে শিক্ষা চর্চা চলতো, মানে মুখে মুখে বলতো, গুরুরা বলতেন আর শিষ্যরা শুনতো। গুরু কোনো একটা অংশ পড়ে তার অর্থ বুঝিয়ে দিতেন, অন্যদিকে ছাত্ররা গুরুর শেখানো অংশটি পুরোটা শোনার পর আবৃত্তি করত এবং মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর গুরুত্ব দেওয়া হতো। বাল্যকালে ব্রাহ্মণ সন্তানরা গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য
পালন করত। গুরুগৃহে থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্ররা গুরুর কাছে শিক্ষা লাভ করত। গুরু ছাত্রদের নিজের সন্তানের মতো পালন করতেন। অন্যদিকে ছাত্ররা গুরু দক্ষিণা স্বরূপ গুরুর বাড়ির নানা কাজ করত এবং গুরুর আদেশ মেনে চলত। এর ফলে গুরু ও শিষ্যের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছিল। পরের প্রশ্ন 3.4-এর আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান কি কোনো বদল হয়েছিল? তার সঙ্গে আরও প্রশ্ন আছে, বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয়? উত্তর, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার অনেক বদল ঘটেছিল। কর্মের ভিত্তিতে বৈদিক সমাজ 4টি ভাগে বিভক্ত হওয়ায় নারীদের সামাজিক মর্যাদার ক্ষেত্রে পরিবর্তন ঘটে। আদি বৈদিক যুগে সমাজে নারীদের যথেষ্ট মর্যাদা ছিল। গৃহে নারীরাই ছিল কর্ত্রী প্রধান। তারা উপযুক্ত শিক্ষা গ্রহণ করার সুযোগ পেত। সমাজের নানা কাজে তারা যোগ দিত। নাচ গান থেকে শুরু করে যুদ্ধবিদ্যাতেও তারা সমান পারদর্শী হয়ে উঠত। সে সময় নারীরা নিজেদের স্বামী মনোনয়ন করতে পারত, নিজেরাই স্বামী ঠিক করত, পতি নির্বাচন করতে পারত প্যারা চেঞ্জ করে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে সমাজে নারীর মর্যাদা হ্রাস পায়। এই সময় কন্যা সন্তানের জন্মকে অকাম্য ধরা হতো, অলক্ষণে ধরা হতো। সমাজে বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার প্রচলন ঘটে। ধর্মীয় ক্রিয়াকলাপ পরিচালনার দায়িত্ব নারীদের হাত থেকে পুরুষদের হাতে চলে যায়। এছাড়া পুরুষের বহু বিবাহ, পণ প্রথা প্রভৃতি কারণে নারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠত। পরে দেখো ছক করা আছে, একটা দেখো, হাতে কলমে করো। বৈদিক সমাজে রাজার ধারণার বদলে একটি চার্টের সাহায্যে দেখাও। এটা দেখো, বৈদিক সমাজে রাজার ধারণার বদলের চার্ট। ঠিক আছে, এরকম করবে, লিখবে বৈদিক সমাজ রাজার ধারণার পরিবর্তন। ঠিক আছে, দিয়ে একটা আরও চিহ্ন টানতে হবে, দিয়ে দুটো ভাগ করতে হবে, বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। বৈদিক যুগ কী হয়েছিল? রাজাকে গোষ্ঠীর প্রধান বলা হতো, গমিত নামেও পরিচিত, শেষে রাজন বলা হতো। পরবর্তী বৈদিক যুগে ভূপতি বা মহাপতি, নৃপতি বা নরপতি, শেষে রাজা। 4.2-এ বৈদিক সমাজে জীবিকাগুলির একটি চার্ট তৈরি করো। বৈদিক সমাজে জীবিকাগুলির একটি চার্ট দেখো, এরকম লিখবে, বৈদিক সমাজে বিভিন্ন জীবিকা, দিয়ে একটা আরও চিহ্ন টানবে এভাবে, দিয়ে দুটো টি করবে এভাবে। ঠিক আছে, একটা টিতে লিখবে এরকম পশুপালন, কারিগরি শিল্প। ঠিক আছে, আর একদিকে লিখবে দুটো টি, পশুপালন আর জিনিসপত্রের বিনিময়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, এরকম পশুপালনের ক্ষেত্রে কি কি আছে? গরু, ঘোড়া, ভেড়া, বৃষ। ঠিক আছে, আর কারিগরি শিল্পগুলো হচ্ছে যেমন কামার, মণিকার, ধনুকার, চর্মকার, স্বর্ণকার। কৃষিটা হচ্ছে গম, যব, ধান। এরপর কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো। ঠিক আছে, শর্ট কোশ্চেন ভালো দেখবে, এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের পড়বে। যজুর্বেদ হলো আচার অনুষ্ঠানের প্রয়োজনীয় মন্ত্রের সংকলন। ঋগ্বেদের যুগে গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু। পরের প্রশ্ন, আদি বৈদিক সমাজে প্রধান সম্পদ ছিল পশু। ঋগ্বেদে 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন সুদাস। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে। একলব্যের পিতা ছিলেন হিরণ্যধনু। একলব্য শিষ্য ছিলেন দ্রোণাচার্যের। চতুরাশ্রমের প্রথম আশ্রম হলো ব্রহ্মচর্য আশ্রম। তোমরা যারা সাবস্ক্রাইব করো না, যারা দেখছো ভিডিওটা, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সব কিছুই আমি কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, পরের প্রশ্ন, বৈদিক যুগে যে খেলা জনপ্রিয় ছিল তা হলো পাশা খেলা। পরের প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার ক্ষেত্রে প্রধান ভূমিকায় ছিলেন গুরু। বৈদিক যুগে শিক্ষার মূল বিষয়বস্তু ছিল বেদপাঠ। পরের শর্ট কোশ্চেন, বেদের আরেক নাম শ্রুতি। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্যগুলিকে ঠিক মতো বোঝার জন্য রচিত হয়েছিল বেদাঙ্গ।
আবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম হচ্ছে আহুর। বৈদিক সাহিত্যের ভাগ হচ্ছে চারটি। আর্য শব্দটি হলো ভাষা। বৈদিক সাহিত্যে ছন্দে বাঁধা কবিতাকে বলা হতো সংহিতা। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্য থেকে জানা যায় পুজো, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি করত ব্রাহ্মণরা। পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবনযাত্রার চারটি পর্যায়, শেষ পর্যায়টা হলো সন্ন্যাস। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। পরের প্রশ্ন, ঋগ্বেদে ড্যাশ ধাতুর ব্যবহার কথা নেই? লোহা, এই যে লোহা। পরের প্রশ্ন, ঋগ্বেদে স্বেচ্ছাকর ড্যাশ নামে পরিচিত? বলি। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। একটা প্রশ্ন বাদ দিল, দেখো ঋগ্বেদে ড্যাশের কথা নেই? বাল্য বিবাহ, এই যে বাল্য বিবাহ। পরের প্রশ্ন, ড্যাশ বেদ আসলে জাদু মন্ত্রের সংকলন? খুব ইম্পর্টেন্ট, অথর্ব। ঋগ্বেদে ড্যাশ বলতে গায়ের রঙকেই বোঝায়? বর্ণ। ভালোভাবে করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে। পরের প্রশ্ন, ইংরেজিতে রোমিং শব্দটির অর্থ হলো ঘোড়া। কোন শব্দের সঙ্গে রোমিং শব্দটির মিল খুঁজে পাওয়া যায়? রাম শব্দের সঙ্গে, এই যে রাম। ইন্দ্র আর্য ভাষার প্রাচীনতম সাহিত্য গ্রন্থ কোনটি? উত্তর, ইন্দো আর্য ভাষা প্রাচীন সাহিত্য গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ ও জেদ আবেস্তার কোন ভাষার প্রভাব দেখা যায়? হ্যাঁ, ঋগ্বেদ ও জেদ আবেস্তায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব দেখা যায়। পরের প্রশ্ন, জেদ আবেস্তায় কাকে শ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে? আহুরকে। আর্য কি জাতি? না, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। ভারতের দুটি মহাকাব্যের নাম রামায়ণ ও মহাভারত। সুদাস কে ছিলেন? সুদাস কোন গোষ্ঠীর রাজা? ভরত গোষ্ঠীর। দেবতারা কাকে প্রথম রাজা নির্বাচন করেন? দেবতা ইন্দ্রকে। বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? গরু। পরের প্রশ্ন, বৈদিক যুগে সভা ও সমিতিতে কোন খেলা হতো? বৈদিক যুগে সভা সমিতিতে পাশা খেলা হতো। যজ্ঞে কোন কোন পশু বলি দেওয়া হতো? যজ্ঞে গরু আর ঘোড়া বলি দেওয়া হতো। এ দুটো পশুর বলি দেওয়ার রীতি চালু ছিল সে সময়। পরের প্রশ্ন, সমবর্তনে ছাত্রদের কি বলা হতো? স্নাতক। বৈদিক যুগে যারা শাসন কাজে সাহায্য করতেন তাদের কি বলা হতো? বৈদিক যুগে যারা শাসনের কাজে সাহায্য করতেন তাদের রত্তিন বলা হতো। অনেক সময় রত্তিন কাকে বলে দিয়ে দেয়, ঠিক আছে, ওটা মনে রাখবে। গোপতি কথার অর্থ কি? ওটা গোপতি কথার অর্থ হচ্ছে গবাদি পশুর প্রভু। ঋগ্বেদের বর্ণাশ্রম আর কি নামে পরিচিত? চতুরাশ্রম প্রথা। পরের প্রশ্ন, ভারতে বৈদিক সভ্যতার স্রষ্টা হচ্ছে আর্যরা। ইমামগাঁও কোন রাজ্যের অবস্থিত? মহারাষ্ট্রে। আদি বৈদিক মানুষের বাসস্থান কোথায় ছিল? নদীর ধারে বা নদীর কাছে। সমাবর্তন অনুষ্ঠান কি? 12 বছর ধরে গুরুর গৃহে পড়াশোনা শেষ হলে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো তাকে সমাবর্তন অনুষ্ঠান বলে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বরের ইম্পর্টেন্ট, আর্য কারা? ঠিক আছে, আর্য কারা এ নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মত আছে। একটি মত অনুযায়ী যারা আর্য ভাষায় কথা বলতো তারা আর্য। অন্য মত অনুসারে খ্রিস্টপূর্ব 1500 থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে যে জাতি ভারতে প্রবেশ করেছিল তারা আর্য। তাহলে দুটো মত আছে, দুটো মতেই কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্যের কটি ভাগ ও কি কি? বৈদিক সাহিত্যের 4টি ভাগ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। মনে রাখবে, ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে। বিদত কি? অনেক স্কুলে আসতে পারে। ঋগ বৈদিক যুগে একটি সমিতি ও প্রতিষ্ঠান ছিল বিদত।
এখানে রাজা ও বিশেষ সদস্যরা যুদ্ধ করা ও যুদ্ধের প্রাপ্ত সম্পদের ভাগ বাঁটোয়ারা করে আলোচনা করত। সভা সমিতি কি? খুব ইম্পর্টেন্ট। পরবর্তী বৈদিক যুগে বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। গোত্র কি? খুব ইম্পর্টেন্ট এগুলো। বৈদিক যুগে গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। পরে গোত্র ও উত্তরাধিকার এক হয়ে যায়। জাতিভেদ প্রথার ক্ষেত্রে গোত্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক সমাজে কোন কাজে মেয়েরা যোগ দিত না? বৈদিক সময়ে যুদ্ধ বা সভা সমিতির কাজে মেয়েরা যোগ দিত না। সভায় অংশ নিতে পারত বয়স্ক ব্যক্তিরা এবং সমিতিতে জনসাধারণ অংশ নিত। ঠিক আছে। পরের প্রশ্ন, কিনাস ও শ্রেষ্ঠী কারা? পরবর্তী বৈদিক যুগে কৃষক বা হল কর্ষকদের কিনাস এবং ধনী বণিক গোষ্ঠী শ্রেষ্ঠী নামে পরিচিত ছিল। যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইবটা কিন্তু করে নাও। হ্যাঁ, তোমাদের সব কিছু আরও কিছু দেবো। চতুরাশ্রম কি? বৈদিক যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সন্তানাদির জীবনযাপনের 4টি ভাগকে চতুরাশ্রম বলে। এই ভাগগুলি হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করবে কিন্তু ভালোভাবে। ব্রহ্মচর্য, ছাত্রাবস্থায় গুরু গৃহে শিক্ষা লাভ করা। গৃহস্থ, শিক্ষা লাভের পর প্রত্যেকের বৈবাহিক জীবন প্রবেশ করে সংসার জীবনযাপন করাই ছিল গৃহস্থ। বানপ্রস্থ, সংসার জীবন ত্যাগ করে ধর্মচর্চার জন্য বনে বসবাস করাই ছিল বানপ্রস্থ। সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানো হলো সন্ন্যাস আশ্রম। সুতরাং ওপরের এই 4টি ভাগকে একত্রে চতুরাশ্রম বলে। ঠিক আছে। উপনিষদের আরেক নাম বেদান্ত কেন? খুব ইম্পর্টেন্ট। বেদের পূর্ণতম পরিণতি ঘটেছিল উপনিষদগুলির মধ্যে। বেদের শেষ ভাগ হলো উপনিষদ, তাই উপনিষদের আরেক নাম বেদান্ত, বেদযুক্ত অন্ত, যেখানে আত্ম, জীবাত্ম ও পরমাত্মা নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? প্রথম পর্বে বৈদেশিক সভ্যতা সপ্ত সিন্ধু অঞ্চলে বিস্তার লাভ করেছিল। 7টি নদী অধ্যুষিত অঞ্চল সপ্ত সিন্ধু নামে পরিচিত ছিল। এই 7টি নদী হলো সিন্ধু, সরস্বতী, বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী এবং বিপাশা। ঠিক আছে, এই রইল তোমাদের প্রশ্নপত্র। এগুলো কিন্তু ভালোভাবে করবে। হ্যাঁ, এগুলোর মধ্যে তোমরা অনেক কিছু ইম্পর্টেন্ট কমন পাবে। সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই সাবস্ক্রাইব যারা করো না সাবস্ক্রাইবটা করে রাখো। হ্যাঁ।